আপনারা ভিডিওতে মনে হয় মোটামুটি সবাই দেখে থাকার কথা যারা মোবাইল চালান। সম্রাট নামের এক লোক, সে সাভারে দামরায় ওই সাইডে, ঢাকার ওই সাইডে 6টা থেকে, এটা মিডিয়ার বক্তব্য, দেখেন আমি বলছি না সে করছে কি করছে না, আল্লাহ জানে, কারণ এই দেশের মিডিয়া অনেক কিছু বানাইয়াও বলতে পারে। 6 থেকে 7টা খুন করছে। কয়টা? সে নাকি আবার লাশ পুরাইয়া ফেলছে। এইগুলা হলো মিডিয়ার বক্তব্য। এই সম্রাটকে আমি চিনি। সম্রাটকে আমি কিভাবে চিনি? এই সম্রাট নিজের মাঝে মাঝে কয় কিং খান, মানে একটু সাইকো টাইপের, পাগলা টাইপের কিছু লোক আছে না, এই টাইপের। ও আমাকে যখন 2021 সালে 8 এপ্রিল কাশিমপুর কারাগারে পাঠানো হয়, কাশিমপুর কারাগার নাম্বার 2 জেল নাম্বার, কাশিমপুরে কিন্তু একসাথে 4টা কারাগার। কয়টা? 4টা কারাগার। তার মধ্যে একটা কারাগারের নাম হলো কাশিমপুর 2। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে যেই কারাগারে রাখা হয়েছিল ওইটার নাম হলো কাশিমপুর 1। শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবকে যেই কারাগারে রাখা হয়েছিল ওইটার নাম হলো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। তাইলে 3টা কারাগার। আরেকটা হলো মহিলা, আরেকটা কি মহিলা। তাইলে কারাগার মোট কয়টা? আমরা কিন্তু অনেকে মনে করি কাশিমপুর কারাগার মানে মনে হয় একটা কারাগার, না, কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? একটার মানুষ আরেকটায় যেতে পারে না, একটার মানুষ আরেকটাই কি করতে পারে না। এখানে যেমন দেয়াল আছে, বিশাল বড় দেয়াল, ওয়াল, সব কিছু আলাদা, খাবারের ব্যবস্থা আলাদা, প্রশাসন আলাদা, সব কিছু আলাদা। প্রিয় ভাইরা আমার, ওই কাশিমপুর 2 নাম্বার কারাগারে একটা বিল্ডিং ছিল, নাম হলো 60 সেল পূর্ব। 60 সেল পূর্ব ওই ভবন 60 সেল নাম দিছে হলো ছোট্ট ছোট্ট 60টা রুম, 4 তলার মধ্যে, প্রত্যেক তলায় 15টা করে রুম। কয়টা রুম? 15টা করে রুম। এই জন্য 4 তলায় 15টা করে ছোট ছোট রুম। এই জন্য 4 তলা মিলে কয়টা রুম হয়? 4 15 60। এই জন্য নাম দিছে 60 সেল। সেল মানে ওই যে কয়না ফাঁসির সেল, সেল কন্ডেম সেল, শুনছেন তো? কন্ডেম সেল, ওই কন্ডেম সেলই ফাঁসির আসামিদেরকে আমাদের সাথে রাখা হইতো, কন্ডেম সেল। এই সেল এখান থেকে 60 সেল, আর 2টা 60 সেল ছিল, একটা পশ্চিমে একটা পূর্বে, 2টা ভবন। এই জন্য আমাদের ভবনটাকে বলা হয়তো 60 সেল পূর্ব। ওই ভবনের নিচতলায়, ওই 4 তলা ভবনের নিচতলায় আমাকে 8 মাস রাখা হয়েছিল। কয় মাস? ওই 8 মাস আমাকে যে নিচতলায় রাখা হয়েছিল, ওখানে বেশিরভাগ আসামি ছিল বাংলাদেশের সবচাইতে টপ সন্ত্রাসী, টপ মাফিয়া ডন, বাংলাদেশের টপ ডাকাত, বাংলাদেশের বড় চোর, মানে এগুলোর সাথে আমার রাখা হয়েছিল যাতে করে আমার পাগল বানিয়ে দেওয়া যায়। মানে সব হলো এই ধরনের লোক। বিশাল বড় ইয়াবাখোর, ইয়াবার ব্যবসায়ী, মদখোর। এরপরে আরেকজন ছিল একবারে অনেক কষ্ট পাবে বেচারা শুনলে, ওনার নাম বাংলাদেশে ইউটিউবে সার্চ দিলেও তার নাম পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তীতে অনেকে আলহামদুলিল্লাহ আমার সাথে নামাজও পড়ছে, তাদেরকে কিছুটা দিনও বুঝাইতে পারছি। তো এই মানুষগুলোর নাম বললে অনেক কষ্ট পাবে। সম্রাটের নামটা শুধু বলি। আমার পাশের রুমে ছিল এই যে সম্রাট, এই যেটারে আপনারা ভিডিওতে দেখতেছেন, ও আমার পাশের রুমে ছিল। ও হইলো আপনার রাত্রে 2টার সময়, মনে করেন আমি প্রথম গেছি কারাগারে, আম্মার টেনশন করি, হ্যাঁ, বাড়ির টেনশন করি, অনেক কিছু কষ্ট তো আছেই। এর মধ্যে একটু নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে ঘুমাই। ঘুমানোর পরে 1টা-1.5টার সময় শুরু হয়, একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে। এটা কি? আরে কি চিল্লা চিল্লি! কারারক্ষীরে ডাক দিয়া কয় বিড়ি দে, আমার বিড়ি দে। পরে আমি ডাক দিছি, কিসে? কারারক্ষী কয় যে সম্রাট চিল্লাইতেছে হুজুর। হইলো সারা রাত বিড়ি খায়, একটার পর একটা বিড়ি খায়, ঘুমায় না সহজে। এই ফজরের নামাজের পরে ঘুমায়, এই একটু ঘুমাইবো, আবার সারা দিন এমনি আডে, খালি আটবে। আর হইলো আমি তো কিং খান, আমি সম্রাট, আমি এটা সেটা, মানে খালি এরকম করে। এক কাপড় পরে থাকে, গোসলও ঠিক মতো করে না, সারাদিন গোসল ছাড়া থাকে, কয়েকদিন জায়গা গোসল ছাড়া এক কাপড়ে থাকে। আর হইলো মানুষ কেউ কিছু কইলে ধরে ফেলতে চায়, খুব হিংস্র টাইপের। আর হইলো সাইকো, এক কথাই হলো মানে বুঝো নাই, সাইকো। এরা যদি কেউ 100 টাকা দিয়ে কয় অমুখরে গাই দিয়া, ও কনফার্ম বিড়ি খাওয়ার টাকা দিলে 100 টাকা যদি কেউ দেয় কনফার্ম গাই দিবে গিয়া। এলো সম্রাট। মাঝে মাঝে আমার কাছে কয় যে হুজুর 1 প্যাকেট বিড়ির ঠেয়া দিবেন। আমার যে হুজুর 1 প্যাকেট বিড়ির ঠেয়া। আমি কই যে নামাজের দাওয়াত দিই, হ্যাঁ নামাজ পড়ব, বিড়ি দিবেন। ওই ছিল এই টাইপের লোক। তো ওরে ধরছে, ওরে রাখছে আওয়ামী লীগ সরকার জেলখানায়। কোথায় রাখছে?
এখন সারাক্ষণ চিল্লাচিল্লি করে, বিড়ি চায়, আর বাইর করলেই যত বিড়ির, আমাদের বাসায় তো যেই বাসা বলে, মানে মানুষের যেইটা টয়লেট করে যেই জায়গা দিয়া ওইটারে যা কয়, বিড়িরও শেষটারে ওইটাই কয়। তো ওই শব্দটা আমি বলতেছি না। বিড়ির যে একটু অংশ থাকে খাওয়ার পরে, ওই অংশটা ও ঠুকায়া টুকায়া 20-30টা দল করতো, দল করে একটার পর একটা খাইতো, মানে এডি খাইতো। তো ওই লোক দেখেন, আমি তার বদনাম করার উদ্দেশ্য না, আল্লাহ মাফ করুক, কিন্তু এই তথাকথিত সিস্টেমের মধ্যে কত ঝামেলা, এবং এই তথাকথিত এই গণতান্ত্রিক এই জাহেলি বিশ্ব ব্যবস্থা কখনোই যে মানুষকে মুক্তি, শান্তি, কামিয়াবি দিতে পারে না, এটার একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। তো এখন সে আসলে কাজটা কি করে? চুরি করে, তারে রুমের মধ্যে আটক রাখে। যেই দিন সম্রাটের রুমের থেকে ছাড়ে, ওই দিনই বাকি 15 রুম, নিচতলায় কয়টা রুম, আবারও বলছি কয়টা রুম, 15টা, তার রুম বাদ দিয়া 14 রুমের যে কেউ রুমে শুনে যে অমুকের ব্রাশ নাই, অমুকের ফেস নাই, অমুকের আতর নাই, অমুকের এটা নাই, অমুকের টাকা নাই, এটা নাই, সেটা মানে নাই। সম্রাটের ছাড়লেই একটা না একটা কিছু কি হয়, নাই হয়। তো এখন মানুষ জ্বালায় অতিষ্ঠ হইয়া জেলারে বলছে, আপনি কি করতেছেন? এই একটা সাই করে আমাদের সাথে রাখছেন, ও এক একদিন এটা চুরি করে নিয়ে যায়, মাঝে মাঝে আবার মানুষে মারতে যায়, মাঝে মাঝে মানুষে কামড়ও দিতে যায়, মানে খুব অশৃঙ্খল করে মানুষের পিড়াপিড়িতে। আর হেও মানে খাবার খায় না, মাঝে মাঝে কী করে জানেন? জেলখানায় অনশন করা যায়। সামনে খাবার না খায় অনশন করলে একবার জেলের সর্বোচ্চ কর্তৃপক্ষ আপনার কাছে চলে আসবে, কারণ হে যদি না খায় মরে যায়। তো সম্রাট মাঝে মাঝে খাবার খায় না, উশৃঙ্খল করে। তো হ্যাঁ নিয়ে গেছে হসপিটালে। কোথায় নিয়ে গেছে? জেলখানার ভিতরে হসপিটাল আছে, হাসপাতালে। তো হাসপাতালে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ 2-3 দিন ওখানে রাখছে। আমরাও আরামে ঘুমাইছি, চিন্তা করছি আহারে আল্লাহ তো বাঁচাইছে। এখন আর রাত্রে 2টার সময় বিড়ি বিড়ি করে কেউ চিল্লায় না। এখন 3 দিন পরে আবার সম্রাটকে নিয়ে আসছে। এত আওয়াজ সময় একটা বাপ নিয়ে আই সবাইরে, হ্যাঁ আমি আইছি। মানে নেতারা যেমন করে না, দেখছেন না? সে কিন্তু খুন করছে, এতগুলো বলা হচ্ছে, সে কিন্তু পুলিশের পোশাক পইরা থানার সামনে দিয়ে ঘুরতো, পুলিশের পোশাক পইরা, খুব ডেঞ্জারাস। তো এখন সে আসছে, আসার মানে কিছুক্ষণ পরেই হঠাৎ করে কারা প্রশাসন দৌড়াদৌড়ি ছুটাছুটি, কী হয়েছে কারা প্রশাসন দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে গেছে গা। কয়েকজনের জিজ্ঞেসলাম, ভাই কী হয়েছে? কারে আর কোয়েন না, হসপিটাল থেকে ডাক্তারের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, হসপিটালের যে সিসি ক্যামেরার তার ওইটা পাওয়া যাচ্ছে না, হসপিটালের যে ওই যে ডাক্তারদের অপারেশন করার কেচি টেচি বা এগুলো যন্ত্রপাতি এগুলো পাওয়া যাচ্ছে না, কি সর্বনাশ। আমি বললাম, আপনার শরীফুল সুবেদার এগুলো আপনি কই দৌড়েন, সম্রাটের রুমে দেখেন। সত্যি সত্যি যায় দেয়, অনেক কিছু ওখানে পাওয়া গেছে। বাকি তারগুলো সিসি ক্যামেরার তার তুর হ্যাঁ বিক্রি করে লাগছে জেলি। পরে আমি শরীফুল সুবেদারে বললাম, কারারক্ষীদেরকে বললাম যে আচ্ছা বাহিরে চুরি করলে তো কাশিমপুর আইনা রাখে, এখন কাশিমপুরে চুরি করলে আপনারা কই নিবেন? এই জিনিসটা একটু বুঝেন। বাহিরে চুরি করলে কই নিছে, এখন কাশিমপুরে গিয়ে হ্যাঁ আরো বড় চুর হইছে। এখন আবার বের হয়ে আয়া এই দেশের প্রশাসনই বলতেছে আরো কয়েকটা মার্ডার করছে, তাইলে তার কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? এই জাহেলি সিস্টেমের এই যে দইরা নিয়ে ওখানে বইরা আরো যে তারে বড় ডাকাত বানাইছে, সুর থেকে এখন কি হয়েছে? সে খুনি, বড় ডাকাত, সে এখন সিরিয়াল কিলার। আমার প্রশ্ন, এই সুর আরো ভালো হইছে নাকি সুর আরো খারাপ হইছে? এই জাহেলি সিস্টেমে চোর জেলে গিয়া ডাকাত হইয়া বাইর হয়, ডাকাত বের হইয়া খুনি হইয়া বাইর হয়, খুনি সিরিয়াল কিলার হইয়া বাইর হয়। এই সিস্টেমের হলো এই উন্নতি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর বিধান যদি মানত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর বিধান যদি কার্যকর হয়ে যাইতো, আল্লাহ বলছেন চোর এবং চোরনি যদি সংরক্ষিত কোনো জায়গা থেকে 10 দিরহাম বা তার বেশি পরিমাণ চুরি করে, তার হাত কেটে দিতে হবে। আল্লাহর বিধান যদি মানত আর হাত কাইটা দিত, এই হাত কাটার ভয়ে আর চোর চুরি করবার মতো দুঃসাহস করত না। এখন আসেন আরেক দিকে আসি, শরীফ ওসমান হাদি ভাই, নামটা তো সবারই শোনার কথা। আমাদের প্রিয় ভাই, যুবক মানুষ, অল্প বয়স্ক মানুষ, শরীফ ওসমান হাদি ভাই জুমার দিন জুমার নামাজ পড়ে বের হয়েছে, ঠুস করে এক কিলার আইসা দাউদ ফয়সাল, বলা হচ্ছে তার নাম দাউদ ফয়সাল, গুলি করছে, শুট করছে। কিছুক্ষণ পর কয় সে ইন্ডিয়া চলে গেছে। এখন
মাসের পর মাস চলে যায়, মাসের পর মাস চলে যায়। এখন শোনা যায় শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাইকে যুক্তরাজ্যের কনসুলেটে মানে দূতাবাসে তার একটা চাকরি দিয়া যুক্তরাজ্যে পাঠিয়ে দিচ্ছে। মানে হলো অনেকটা এরকম যে ভাই তুই আর বিচার টিচার চাইস না। নাম্বার 2, শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবারকে 2 কোটি টাকা দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য। মানে হলো পরিবারের কেউ বিচারটা চায়েন না, বিচার চাহিয়া লজ্জা দিবেন না। মানে রাষ্ট্রের এদের দায়িত্বশীলদের ভাবখানা এমন না যে দোকানদার যেমন লেখে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, দোকানে লেখে না, যদিও এটা লেখা ঠিক না, নাউজুবিল্লাহ, এটা সুন্নাহর খেলাফ, খেলাফে সুন্নাহ, এটা একবারে বদমাইশি একটা কাজ। মানুষ যদি কেউ বিপদে পড়ে আসে, ব্যবসার মূল নীতি হবে কাউকে বিপদে পড়লে হেল্প করা। এখন কেন করে না মানুষ, এটারও একটা কারণ আছে। দোকানদাররা দেখা যায় বাড়িতে তো ভাই গরিপুর বাজারে গেছে, ভাই বাড়িতে তো জলদি মেহমান আয়া বসছে, 5 কেজি পোলট্রি মুরগি দাও, হ্যাঁ একটু মাছ দাও, একটু ডিম ডুম নিয়ে আসে, 2000 টাকা বিল হয়েছে, ভাই আমি কালকে বিলটা বাজারে দিয়ে যাবো নে। ওমা তার 2 বছর পরেও কালকে শেষ হয় না, তার 2 বছর পরে তার একদিন রাস্তায় দোকানদার পায় না হঠাৎ করে পাইছে, এই দাঁড়া আজকে টাকা দিয়া যাইতে হইব, তুই টাকা দিয়া না দিয়া যাইতে পারবি না। কিরে তুই সন্ত্রাস হয়েছস, টেহা মাইরা খাই গেছি গেলে কিরে বেড়া। এই ধরনের জালেম যেগুলো আছে এগুলোর নির্দিষ্ট কোনো দল নাই। এগুলো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগের লোক, বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির লোক, জামাত ক্ষমতা থাকলে এটি জামাতের লোক হইব। এটির আসলে কোনো দল নাই, এটির হলো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, এগুলো ওয়াল টাইম সরকার দলের লোক। এটি কথা বুঝেন নাই? এই সমাজে যেগুলো জালেম সুরসুট্টা বাটপার, এরা দেখবেন কোন দল ক্ষমতায় যাওয়ার কাছাকাছি সাথে সাথে বুঝ যায় সেই দলে ওটা শুরু করবো। এই দেন না যে পুঁটি মাছ জালি লয়ে গেলে কতটি ভাল বাইরে হুদায় জালি দুটোরে, তো এটি হলো হয়ে যাইতে পুঁটি মাছ। এটির কোনো দল নাই, এটি হলো যেই দল দেখবো ক্ষমতার কাছাকাছি দৌড় ডামারে খালি এদিকে যাইব। কেন? কারণ তো হ্যাঁ বাজারও বাটপারিটা করণ লাগবো, টেম্পু স্ট্যান্ডও এই বিভিন্ন জায়গায় তার বাটপারি সিটার এটা তো চালানি লাগবো। এলাকার মধ্যে 2 দলের কাজে লাগাই দিব, এই দলের রেখে কিরে তোর সাথে কি অমুকের যায়, অমুক যে তোর এই কথাটা কইলো, হের খানদান আর তোর খানদান কি মিলে, এটা ধরে লাস না কেয়া, এটা রেগে কইব তুই থানাত মামলা করস না কেয়া। এই বাটপার সিটার আমাদের সমাজে অভাব নাই, অভাব আছে। 2 দলের লাগাই দিয়া পরে হ্যাঁ কইব 2 পক্ষরে থানাত মামলা করলে তো দারোগারে 20,000 টাকা দেওয়া লাগবো, হের বড় 10,000। কথা বুঝছেন না? এই সমাজে এই ধরনের বাটপার নেতার অভাব আছে। এটা আবার আমরা দেখতে না, কি লেগে জানেন, হুজুর এত হাসা কথা কইলেন করে, দুনিয়াতে আমরা সাদাবাজি করে খাইতে দিতেন না, একটু আড্ডু এদিক সেদিক করে চলবারও দিতেন না। আপনারা কি আমরা মানুষের কামলা দিতার বা আমার যে অবস্থা এখন তো এইভাবেই খাওয়ান লাগবো, ধর বেড়া আছে কামাই রিক্সা ভাই খা বেড়া। আল্লাহ তাআলা হেদায়েত দান করো, আরো জোরে বলেন আমিন। তাইলে বলতেছিলাম যে এই যে শরীফ ওসমান হাদি ভাই দিনে দুপুরে খুন হইল, আহা এই বেচারার আজ পর্যন্ত এই বেচারার খুনিকে ধরতে পারলো না। আজ পর্যন্ত শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার কিংবা বিচার ত্বরান্বিত করবার কোনো প্রয়াস দেখতে পাচ্ছি না আমরা। এমনকি শরীফ ওসমান হাদি ভাই মারা যাওয়ার পরেও যেই মহিলাটা পুরুষদের সামনে আসে নাই, তার ওয়াইফ এতটাই পর্দানিসীন, ওই মহিলা আজকে ফেসবুকে পোস্ট করতে বাধ্য হয়েছে যে আমার স্বামীর বিচার কবে হবে। কল্পনা করছেন? ওই মহিলা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি মিন করে, সরাসরি ইঙ্গিত করে বিচার চাওয়ার জন্য তার দিকে ইঙ্গিত করেছে। ও প্রিয় হাজিরিন, আজকে খুনির বিচার হয় না, আজকে খুনিদের বিচার হয় না। এই তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে চোরদের সাজা হয় না, এই তো গণতান্ত্রিক সিস্টেম। অথচ আফগানের দিকে তাকায় দেখো, আমাদের দেশে তথাকথিত ইসলামিক দল, আমি এটি তথাকথিত কই, এটি আসলে ইসলামিক দলই না। কি লেগে জানেন? কারণ যারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না, এরা আবার কোন মুখে ইসলামের নাম নেয়? আরে ইসলামিক দল হইলে তো ইসলামী শরিয়া বুক ফুলায় বলতে হবে যে আমি যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে পারি চোরের শাস্তির বিধান প্রয়োগ করব। অবশ্যই আমি যদি ইসলামী খেলাফা বাস্তবায়ন করতে পারি পূর্ণাঙ্গ কোরআনী আইন প্রতিষ্ঠা করব। বেটেনের লগে হাসি আর কুলাকুলি করে টকসুদ গিয়া এটা ইসলাম, আরে বাপরে এত সেলসেলায় জান্নাত না।